যখন এরকম বাগাড়ম্বর বলা হচ্ছে, যখন আমাদের দেশে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখানো হচ্ছে, আবার নতুন করে নির্বাচনের সামনে আমাদের দেশের মানুষকে আরো একবার মোহগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, তখন আমরা শুনতে চাই ওই বিশ্ব খাদ্য সূচক অনুযায়ী পৃথিবীর 121টি দেশের মধ্যে যে ভারতবর্ষ 2004 সালে 55 নম্বরে ছিল, সেই ভারতবর্ষ নামতে নামতে 107 নম্বরে নেমেছে। আপনারা হয় কেউ কেউ শুনেছেন ওই আফ্রিকার কঙ্গো বলে একটি দেশ, গোটা পৃথিবীর অর্থনৈতিক সাহায্য না পৌঁছলে যেই দেশটি খেতে পেত না, সেই কঙ্গো আজকে ক্ষুধা ইন্ডেক্সের দিক থেকে ভারতবর্ষের সামনে। আজকে এইরকম এক পরিস্থিতির মধ্যে যে ভারতে আমরা বসবাস করছি, তখন আমার দেশের প্রধানমন্ত্রী দাবি করছেন আমরা নাকি এগিয়ে যাচ্ছি। দেশে যেই দেশে এখনো 68 লক্ষ ছেলে মেয়ে ওই শিশু ভাত খেতে পায় না 48 ঘন্টায় একবারও, সেই দেশটা এগিয়ে যাচ্ছে, এ দাবি নরেন্দ্র মোদী করতে পারেন, বিজেপি দলের বন্ধুরা করতে পারেন, আমরা কোনোভাবেই করতে পারি না। সুতরাং আমরা আপনাদের ওই তথ্য দিয়ে আমি আপনাদের এখানে ভারাক্রান্ত করব না। আমি শুধু আপনাদের কাছে হাজির করতে চাই কোন দিক থেকে আমরা এগিয়ে বলতে পারেন। পৃথিবীর তাবর তাবর অর্থনৈতিক দেশগুলোর কাছে যেতে বলছি না, আমার পাশের প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, যেই দেশগুলো ভারতবর্ষ থেকে সাহায্য না নিলে চলতো না, ভারতবর্ষের অর্থনৈতিক সাহায্যের উপর তাদের অগ্রগতি নিশ্চিত হতো, আজকে সেই দেশগুলো অর্থনৈতিক সূচকের দিক থেকে একে একে ভারতবর্ষকে টপকে যাচ্ছে, আর ভারতবর্ষ আমরা পেছনে পড়ে আছি। এই রকম একটি পরিস্থিতির মধ্যে ভারতবর্ষকে পৌঁছে দেওয়ার দায় কার? সবকা সাথ সবকা বিকাশ। হ্যাঁ, নিশ্চিতভাবেই আমাদের দেশে বিকাশ হয়নি, এরকম নিন্দুক আমি নই, আমরা বলবো না, কিন্তু আমাদের দেশে বিকাশ হচ্ছে। তাদের গৌতম আদানি, যিনি 2004 সালের লোকসভা নির্বাচনের আগে ভারতবর্ষ তো দূরের কথা, ওই পৃথিবী তো দূরের কথা, ভারতবর্ষের ধনীদের তালিকায় তার নাম দেখা যেত না। আজকে ফোর্বস, আপনারা জানেন, পৃথিবীর ধনীদের যে তালিকা বের করে সেই তালিকায় তার নাম উঠে আসছে, গৌতম আদানির নাম, মুকেশ আম্বানির নাম আজকে উঠে আসছে ওই ফোর্বসে। তারা পৃথিবীর ওই 1, 2, 3 নম্বর ধনীদের প্রতিযোগিতায় আজকে সেখানে যাচ্ছেন কার বদান্যতায়? যখন করোনাকালীন সময়ে গোটা দেশে প্রত্যেকটি মানুষকে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন আপনাদের আত্মত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, যার যা সম্বল আছে আপনাদের মেনে নিতে হবে এই মহামারীকে, আর এই মহামারীর সময়তে সরকারের পাশে দাঁড়াতে হবে। আমরা দেখলাম দেশের অসংখ্য মানুষকে রিক্ত করা নয়, আমাদের দেশের পরিযায়ী শ্রমিক যারা এখানে কাজ পায় না, বাইরে কাজ করতে যায়, তারা আসবার পথে রাস্তায় রাস্তায় ওই সেখানে মারা গেছেন পশু পাখির মতো, তাদের দেখবার লোক নেই, ক্লান্ত শরীর নিয়ে রেল স্টেশনে শুয়ে পড়েছেন, তার উপর দিয়ে রেল চলে গেছে। ভাবতে পারেন এখন ভারতবর্ষ যখন শ্মশানে ওই মৃতদেহ পোড়াবার জায়গা হচ্ছিল না, তখন আমাদের দেশের প্রত্যেকটি মানুষকে যখন ওই স্যাক্রিফাইসের বাণী শোনাবার কথা বলছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, ঠিক সেই সময় করোনাকালীন সময়ে আমাদের দেশের গৌতম আদানি আর আম্বানিরা আমরা দেখলাম তাদের পুঁজি বেড়েছে ওই অতীতের সব রেকর্ডকে ম্লান করে দিয়ে। কাদের সাথে এই সরকার? বুঝতে হবে আমাদের। হ্যাঁ, অনেক কথা বলবার চেষ্টা করছেন, আমি বলবো না, এখানে জিতেন্দা আছে, বিস্তৃত হবে বলবে। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, বলতে পারেন আমাদের দেশ আজকে কোথায় দাঁড়িয়ে আছে? বেকারি এমন কোন পরিবার আছে কি বেকার নেই? আপনারা শুনেছিলেন, ভাল লাগছিল আমাদেরও, আমরা বিরোধিতা করছিলাম, আমরা বলছিলাম না, হতে পারে না। বিজেপির যে অর্থনীতি, সেই অর্থনীতিতে বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারেন না। কিন্তু সেদিন কিছু মানুষ বিভ্রান্ত হয়েছিলেন, বিশ্বাস করতে চান না। এবং আপনারা জানেন সেদিন ওই ভারতবর্ষে মোদির যে আইটি সেক্টরে ভারতবর্ষের কোটি কোটি ছেলের চাকরির কর্মসংস্থানের যে তথ্য হাজির করেছিলেন, তাকে ভিত্তি করে 1 কোটির বেশি ফেসবুক ফ্রেন্ড তৈরি হয়েছিল যারা বিশ্বাস করছিলেন মোদিকে। আমরা জানি
গত 10 বছরে আমার দেশ ভারতবর্ষ স্বাধীনতার ওই 76 বছরে যখন আমরা 75 বছরের অমৃতকাল পেরিয়ে গোটা দেশের মানুষকে অমৃতের সন্ধানের কথা বলছিলেন, তখন আমার দেশের বেকার যুবক ওই গরলে ডুবে যাচ্ছিল। কারণ ভারতবর্ষ স্বাধীনতার পর সবচেয়ে বড় বেশি বেকারি আজকে এই পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে ভারতবর্ষ। এই ভারতবর্ষে স্বপ্ন দেখানো হয়েছিল আমরা এগিয়ে যাব, আমরা ভালো থাকবো। না, আমরা ভালো নেই, আমরা ভালো নেই। এই অবস্থায় শুধু আমাদের দেশের এই অবস্থা নয়, আপনি একজন স্বাধীন নাগরিক হিসাবে ভারতবর্ষ 190 বছরের ব্রিটিশের পরাধীনতার বিরুদ্ধে লড়াই করতে করতে আপনি একটা দেশ স্বাধীন করেছিলেন, একটা সংবিধান তৈরি করেছিলেন। এদেশের মানুষ হিসাবে গণতান্ত্রিকভাবে আপনার কথা বলবার অধিকার তৈরি হয়েছিল। সেই গণতান্ত্রিক অধিকার আজ সবচেয়ে বড় বিপন্ন। শুনছিলেন বাসুদা বলছিল, কেউ কেউ বলছিলেন সিপিআইএম আর কংগ্রেস এক থালায় ভাত খাচ্ছে, এক জায়গায় বসে। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, নিশ্চিতভাবেই আমরা যখন ছাত্র আন্দোলন করতাম তখন সবচেয়ে বেশি বক্তৃতা করেছি কংগ্রেসের বিরুদ্ধে, কথা বলেছি নিশ্চিতভাবে। এখনো মত পার্থক্য নেই, একথা আমরা বলছি না। কিন্তু আমার দেশের মানুষ হিসাবে একজন মানুষ স্বাধীনতার 90 বছর পরে আমার যে অর্জিত অধিকার গণতান্ত্রিক ভাবে কথা বলা, মিছিল করা, মিটিং করা, মানুষের সামনে প্রতিবাদ করা, এই প্রতিবাদ আমি করতে পারবো না, এটা আমরা ভাবতে পারি না। আমাদের দেশের শীতকালীন অধিবেশন সবচেয়ে নির্লজ্জতম উদাহরণ ভারতবর্ষের গণতন্ত্রের কবর রচিত করবার জন্য। আমাদের দেশের পার্লামেন্টে লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত 146 জন সাংসদ যখন পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবেন ঠিক করলেন, যখন সরকারের বিরোধিতা করলেন, সমালোচনা করলেন, 146 জন সংসদকে ভারতবর্ষের স্বাধীনতার পর আমরা প্রথমবারের মতো দেখলাম একসঙ্গে সাসপেন্ড করে বের করে দিল। তারপর 21টি আমাদের দেশের দানবীয় বিল পার্লামেন্টের মধ্যে পাস করা হলো। আছে গণতন্ত্র? এরপরও বলবেন গণতন্ত্র বেঁচে আছে, আমাদের দেশের সংবিধান বেঁচে আছে। আমি তাই কথা না বাড়িয়ে বন্ধু আজকে বলতে চাই, আমাদের দেশের প্রত্যেকটি মানুষ ওই গণতন্ত্রের স্বাদ পেতে চায়। আমার দেশের গণতন্ত্র বিপন্ন হয়ে যাবে। আমরা আপনাদের বলতে পারি যে পথে বিজেপি এগোচ্ছে, এ পথে যদি এগোয়, এবার লোকসভায় যদি বিজেপি জিতে যায়, তাহলে ভারতবর্ষের সম্ভবত শেষতম নির্বাচনের মুখোমুখি এবারেই আমাদের হতে হবে। আগামী দিনে ভারতবর্ষ আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা আমরা জানি না। আমার দেশের সংবিধান পরিবর্তিত হবে, আমার দেশের নির্বাচনী পদ্ধতি পরিবর্তিত হবে, আমার দেশের ওই যে আজকে শাসন পদ্ধতি তার মধ্যে প্রেসিডেন্সিয়াল রুলের দিকে এগিয়ে যাবে, যা বিজেপি ওই আরএসএস এর তৈরি সংবিধান সেই জায়গায় ভারতবর্ষকে নিয়ে যেতে চায়। এই জায়গা থেকে মুক্তি পেতে আজ সমস্ত দল মত নির্বিশেষে আমরা মত পার্থক্য বলে এক জায়গায় তৈরি হয়েছে। আগে দেশ বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচলে আমার পার্টি বাঁচবে, দেশ বাঁচলে আমার মতাদর্শ বাঁচবে। সুতরাং সেরকম এক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে দেশ বাঁচানোর এই লড়াই আজকে লোকসভার নির্বাচন না শুধু একটি মাত্র ব্যালট বেছে নিয়ে ভোট কেন্দ্রে সিম্বল দেওয়া না, কোনো একজন রাজনৈতিক দলকে পছন্দ করা না। আপনি ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে এদেশকে যদি ভালোবাসেন, সেই দেশের মানুষ হিসাবে এদেশের পবিত্র দায়িত্ব পালন করবার জন্য আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এটাই হচ্ছে আজকে অন্যতম প্রধান বিবেচ্য বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা বলছি এই নির্বাচন আমাদের দেশের ঐতিহাসিক নির্বাচন। আমাদের দেশের এই নির্বাচন আগামী দিনে দেশ এগোবে কিনা, গণতন্ত্র থাকবে কিনা, সংবিধান থাকবে কিনা, আপনি কথা বলতে পারবেন কিনা, স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন কিনা, আপনি সরকারের বিরোধিতা করতে পারবেন কিনা, আপনি কোনো কিছু করতে পারবেন কিনা। ওই অবস্থা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, আমাদের দেশে এখন সংবিধান বেঁচে আছে বলে বিরোধী দলনেতা আছে। বিজেপি যদি আবার জিতে যায়, সম্ভবত বিরোধী দলনেতার কোর্টটাই তো হয়তো উঠে যাবে, কারণ বিরোধীদের তো সরকারের কথা করা যাবে না। সরকারের বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা। এর এই এক নতুন রকম ভাবে আজকে বাইনারি তৈরি করবার চেষ্টা করছে আমাদের দেশের মানুষের কাছে। সুতরাং এরকম এক পরিস্থিতির মধ্যে আমাদের দেশ বাঁচানোর এই সংগ্রামে সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে। আমাদের রাজ্যের সরকার বিভিন্ন বিস্তৃত বিষয় জিতেন্দ্র আছে, বিস্তৃতভাবে বলবে। আমি শুধু বলবো, গোটা দেশের প্রেক্ষাপটে এই নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদেরই সেখানে অংশ হিসাবে ত্রিপুরায় যে সরকার চলছে, প্রতিদিন মানুষের জীবন যন্ত্রণার কোনো শেষ নেই।
এই অক্টোবর মাসে কাজ করেছিল রেগায়, সে কাজের মজুরি পায়নি আজ মাস পর্যন্ত। ভাবতে পারেন, রেগার শ্রমিক 212 টাকা তার শুধুমাত্র মজুরি। ওই টাকাটা সে কাজ করেছিল পুজোর সময়, পুজোয় তার ছেলের জন্য কিছু একটা কিনবে বলে, সেই ছেলের জন্য কিছু একটা ব্যবস্থা করবে বলে। যখন গোটা জাতি ওই পুজোকে কেন্দ্র করে শারদ উৎসবে মেতে উঠেছে, তখন তার ভারতীয় অন্তত রেগার টাকায় সামান্যতম আনন্দ অনুভব করবে। ওই বোঝাপড়া থেকে যে কাজ করেছিল তার মজুরি আজও মেলেনি। ভাবতে পারে এরা মানুষের দরদি, এরা সরকার। সুতরাং সেরকম জায়গায় আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে আবেদন করব, আসুন বন্ধু, আপনি যদি বাঁচতে চান, আপনাকে যদি বাঁচাতে চান, দেশকে যদি বাঁচাতে চান, গণতন্ত্রকে যদি বাঁচাতে চান, সরকারের সমালোচনা করবার অধিকারকে যদি আপনি স্বীকৃতি দিতে চান, তবে আসুন এই নির্বাচনে যে কোনো মূল্যে আমরা বিজেপিকে পরাস্ত করবার জন্য সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেকটি মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে, প্রত্যেকটি মানুষের দরবারে পৌঁছতে হবে। এই বিজেপি থাকলে আপনি বাঁচবেন না, দেশ বাঁচবে না। সুতরাং সেই দেশ বাঁচানোর লড়াইতে আসুন সামিল হই। আমাদের এই পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের প্রার্থী আশিস সাহা কংগ্রেস দলের প্রার্থী, আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থী, তাকে হাত ছিনে ভোট দিয়ে জয়যুক্ত করবার মধ্যে দিয়ে উপযুক্ত শিক্ষা আপনারা দেবেন, এই বিশ্বাস আপনাদের প্রতি রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়া ব্লক জিন্দাবাদ।